আজ হচ্ছে লেকচার 7, প্রেপোজিশনস। প্রেপোজিশন ইজ স্পোকেন ইংলিশ। প্রেপোজিশনটা কি বলছে? প্রেপোজিশনের অর্থ হচ্ছে পদান্বয়ী অব্যয়। প্রেপোজিশন শব্দটি দুটি অংশের সমন্বয়ে গঠিত। প্রি অর্থ পূর্বে এবং পজিশন অর্থ অবস্থান। সহজ কথায়, যে শব্দটি যে শব্দ বা ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের আগে বসে বাক্যের অন্যান্য শব্দের সাথে ওই নাউন বা প্রোনাউনের সম্পর্ক স্থাপন করে তাকে প্রেপোজিশন বলে। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবল, বইটা টেবিলের উপর। এখানে অন শব্দটি টেবল নাউন এর আগে বসে বুকের সাথে সম্পর্ক তৈরি করেছে। সো এটা প্রেপোজিশন। কমন প্রেপোজিশনস উইথ বাংলা মিনিং। দেখেন, প্রেপোজিশন রিলেটেড শব্দগুলোর বাংলা অর্থটা মূলত কেমন সেটা আমরা আগে একটু দেখব। দেন প্রত্যেকটা প্রেপোজিশনের ডিটেইলস ব্যবহার শেখাবো। যারা আমার এই পেইড কোর্সে এখন ক্লাস করছেন, আমি যখন ফ্রি ক্লাস নিয়েছিলাম প্রেপোজিশনের উপর, একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়েছিলাম, ওই ক্লাসটা আপনারা একটু দেখবেন। আর এইখানে যে ক্লাসগুলো আমি নিচ্ছি সেটাও আপনারা একটু ভালোভাবে দেখবেন। ওই ক্লাসটা দেখার প্রয়োজন আছে কেন? কারণ ওখানে আমি প্রেপোজিশন একদম রুট বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম। আচ্ছা, সেটা নিয়ে আমি পরে বলছি, আগে এখান থেকে আমি এটা শেষ করি। আর আমার লেখা যে বইটা আছে ওই বইয়েরও 7 অথবা 8 নাম্বার চ্যাপ্টারে আপনি এটা পাবেন। হ্যাঁ, স্পিক ইংলিশ উইথ সোনামুখ, যারা বইটা অর্ডার করেছেন, আমার এই ক্লাসগুলো ওই বইটা থেকে, বইটা ধারাবাহিকতা মেনটেন করে যদি আপনি পড়েন, আর এখন থেকে যে ক্লাসগুলো হবে সবগুলো ক্লাসই ওই বইটা থেকে আমি নিব। বইটা যদি আপনি পারেন তো নিয়ে নিবেন, কাছে রাখবেন হার্ড কপি বইটা, তাহলে আপনার শেখাটা আরো ইফেক্টিভ হবে। তো দেখেন, অ্যাবাউট মানে সম্পর্কে, বিষয়ে বা প্রায়, এই তিনটা অর্থ মূলত অ্যাবাউট শব্দটি দেয়। সম্পর্কে, বিষয়ে বা প্রায়। অ্যাবাভ মানে উপরে, স্পর্শ না করে উপরে স্থির অবস্থায় কোনো কিছু থাকলে অ্যাবাভ এর ব্যবহার হয়। অ্যাক্রস মানে আড়াআড়ি ভাবে বা ওপারে, অ্যাক্রস। আফটার মানে পরে, এগেইনস্ট মানে বিরুদ্ধে, অ্যালং মানে বরাবর। দেখেন, অ্যালং বরাবর, আমিড মাঝখানে, অ্যামং অনেকের মাঝে, অ্যামং। অ্যারাউন্ড চারপাশে, অ্যাট মানে তে, এ বা দিকে, ছোট স্থান বা নির্দিষ্ট সময় নির্দেশ করে এই অ্যাট ওয়ার্ডটি। বিফোর মানে আগে বা পূর্বে বা সম্মুখে। বিফোর মানে হচ্ছে সামনে থাকা বোঝাতেও ব্যবহার করা হয়। বিহাইন্ড মানে পিছনে। বিলো মানে নিচে, এটা হচ্ছে পদমর্যাদা বা বিভিন্ন স্তরের দিক থেকে নিচে বোঝায়। এই সব কিছুরই প্র্যাকটিক্যাল এক্সাম্পল আছে, দেখাচ্ছি। বিনিথ মানে নিচে। সাধারণত নিচে কোনো কিছু চাপা পড়লে সেখানে বিনিথ বলা হয়। বিসাইড মানে পাশে। আর একটা হচ্ছে বিসাইডস মানে তাছাড়া বা এছাড়াও। বিসাইডস তাছাড়া বা এছাড়াও। বিটুইন মানে দুইয়ের মধ্যে বোঝায়। বিয়ন্ড মানে সাধ্যের বাইরে বা দূরে। বাই মানে দ্বারা, দিয়ে বা পাশে বা সময়ের মধ্যে বোঝাতে ব্যবহৃত হয়। ডাউন মানে নিচের দিকে। ডিউরিং মানে চলাকালীন বা সময় বা ব্যাপিয়া। এক্সেপ্ট মানে ব্যতীত। এক্সেপ্ট অনেকে এক্সপেক্ট বলে ফেলে, এক্সপেক্ট মানে প্রত্যাশা করে, এটা এক্সেপ্ট। ফর মানে জন্য, ধরে, যাবত। প্রেজেন্ট, পাস্ট বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গুলোতে এই ফর বা সিন্স এর ব্যবহার হয়। ফ্রম মানে থেকে। ইন মানে ভিতরে। ইনসাইড মানে ভেতরে। ইনটু মানে ভিতরের দিকে, বাইরে থেকে ভিতরে কোনো কিছু প্রবেশ করতেছে বা অ্যাক্সেস করতেছে, যাচ্ছে, এটা বোঝাতে ইনটু এর ব্যবহার হয়। নেয়ার মানে কাছে। অফ মানে এর, কারো অধিকারে কোনো কিছু থাকা বা মালিকানায় কোনো কিছু থাকা বোঝাতে অফ বা এর ব্যবহৃত হয়। ও ডাবল এফ, অফ মানে দূরে বা বিচ্ছিন্ন বা বন্ধ অর্থে। অন মানে উপরে, স্পর্শ করে উপরে কোনো কিছু থাকে এরকম বোঝাতে অনের ব্যবহারটা হয়। বা যে কোনো দিন বা তারিখ, আবার বলছি ডে বা ডেটের আগে অন বসে। অন টু
গতিশীল অবস্থায় উপরের দিকে কোনো কিছু উঠছে বা যাচ্ছে, এটা বোঝাতে অন টু এর ব্যবহার হয়। গতিশীল অবস্থায় উপরের দিকে কোনো কিছু যাচ্ছে বোঝাতে অপোজিট মানে উল্টো দিকে বা বিপরীতে, আউট মানে বাইরে, আউটসাইড মানে বাইরের দিকে, আউটসাইড মানে বাইরের দিকে, ওভার মানে উপরে, পাস্ট মানে অতীত, সিন্স মানে থেকে, থ্রো মানে মধ্যে দিয়ে এক পাশ থেকে অন্য পাশ, টিল বা আনটিল মানে পর্যন্ত, টু মানে দিকে প্রতি বা কাছে, টুয়ার্ডস কোনো কিছুর দিকে, বরাবর, আন্ডার মানে নিচে, আন্ডারেন মানে নিচে, আপ মানে উপরের দিকে, আপান উপরের দিকে। সাধারণত গতি বা জোর বোঝাতে ব্যবহৃত হয়। উইথ মানে সাথে, উইদিন মানে নির্দিষ্ট সময় বা সীমানার মধ্যে বোঝাতে ব্যবহৃত হয়। একটা হচ্ছে উইদাউট মানে ছাড়া বা ব্যতীত। মূলত এই যে প্রেপোজিশন গুলো দেখালাম, এইগুলো হচ্ছে অ্যাজ ইউজুয়াল কমন প্রেপোজিশন, যেগুলো আমরা আমাদের ডে টু ডে লাইফের স্পোকেন ইংলিশ প্লাস রিটেন ইংলিশে ব্যবহার করে থাকি। এবার যদি আমরা প্রত্যেকটা প্রেপোজিশনের একটু ডিটেলস ব্যবহারটা দেখি। প্রেপোজিশন মূলত একটা সেন্টেন্স বা বাক্যের কিন্তু অলংকার বা অর্নামেন্ট হিসাবে কাজ করে। অলংকার যেমন একজন মানুষের সৌন্দর্য বাড়িয়ে দেয়, বাক্যে প্রেপোজিশনের ব্যবহার বাক্যের অর্থের সৌন্দর্য বেড়ে দেয়। একটা সেন্টেন্সকে ডেকোরেট করে বা গর্জিয়াস করে তোলে এই প্রেপোজিশন। বাট এটা যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে না জানেন, একটা সেন্টেন্সের ভিতর একটার সাথে আরেকটা ওয়ার্ড ভালোভাবে কানেক্ট হয় না, খাপ ছাড়া মনে হয়। তো দেখেন, অ্যাট নির্দিষ্ট সময় পর, ছোট স্থান, নির্দিষ্ট দিক বা অবস্থা বোঝাতে অ্যাট বসে। খুবই ভালোভাবে বোঝেন। নির্দিষ্ট সময় পর, নির্দিষ্ট সময় পর, ছোট স্থান, নির্দিষ্ট দিক বা অবস্থা বোঝাতে অ্যাট বসে। হি ইজ অ্যাট হোম নাও, সে এখন বাড়িতে আছে। হি ইজ অ্যাট হোম নাও, সে এখন বাড়িতে আছে। অর্থাৎ যে কোনো ছোট প্লেস বা জায়গার আগে কিন্তু অ্যাট প্রেপোজিশন বসে। দ্য মিটিং ইজ অ্যাট 5 p.m. মনে রাখবেন সময়ের আগে, এবং এই সময়টা হচ্ছে সার্টেইন টাইম বা ঘড়ির কাঁটা, এর আগে অ্যাট বসে। অর্থাৎ এরকম 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, সে সকাল 10টা ইউনিভার্সিটিতে যায়। হি গোজ টু ইউনিভার্সিটি অ্যাট 10 a.m. এরকম। লুক অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড, লুক অ্যাট মানে তাকানো। সো এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, লুকের সাথে অ্যাট হয় মোস্ট অফ দ্য টাইম। সো লুক অ্যাট এগুলো অনেক অর্থে ব্যবহৃত হয়। আমি যদি বলি লুক ফর, এর মানে হয় খোঁজা। লুক ইনটু অনুসন্ধান করা, গ্রুপ ভার্বের ভিতর আছে। লুক আফটার মানে দেখাশোনা করা। আর এই লুক অ্যাট মানে তাকানো। দ্য ট্রেন স্টপ অ্যাট দ্য স্টেশন, এই যে ছোট জায়গার আগে অ্যাট প্রিপোজিশন বসে। ট্রেনটা স্টেশনে থেমেছিল। হ্যাঁ, দ্য ট্রেন স্টপ অ্যাট দ্য স্টেশন, ট্রেনটা স্টেশনে থেমেছিল। শি ইজ গুড অ্যাট ইংলিশ, সে ইংরেজিতে দক্ষ। ইংলিশ, গুড অ্যাট ইংলিশ, কোনো কিছুর প্রতি বা পর্যন্ত বোঝাতে। অর্থাৎ অ্যাট এর ব্যবহারটা হচ্ছে নির্দিষ্ট সময়। আমি আবারও বলছি, নির্দিষ্ট সময় বলতে বোঝায় এটা শার্ট টাইম, ঘড়ির কাঁটা। এখানে অ্যাট বসে। ছোট স্থান অর্থাৎ এই যে হোম বা বাস স্ট্যান্ড, ট্রেন স্টেশন, ইভেন্ট কোন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কোর্ট, অফিস, হাইকোর্ট, এনি কাইন্ডস অফ প্লেস, হ্যাঁ, অডিটোরিয়াম, এর আগে অ্যাট প্রেপোজিশন বসে। প্লেসের আগে ইনও বসে, বাট সেটা তুলনামূলক বড় জায়গা হয়। ফর এক্সাম্পল, মেনশন এনি কাইন্ডস অফ বিগ সিটি লাইক লন্ডন, ঢাকা, টোকিও, দিল্লি, এইরকম যে কোনো শহরের নামের আগে, দেশের নামের আগে ইন প্রেপোজিশন বসে। অ্যাট এবং ইন এই দুইটাই মূলত স্থানকে ইন্ডিকেট করতে বসে। অ্যাট হচ্ছে মূলত তুলনামূলক ছোট জায়গার আগে ব্যবহৃত হয়, আর ইন হচ্ছে বড় জায়গার আগে বসে। বড় স্থান, মাস, বছর, ঋতু বা কোনো কিছুর ভেতরে অবস্থান করা বোঝাতে ইন বসে। ওই যেটা বললাম, যেমন দে লিভ ইন ঢাকা, তারা ঢাকায় বাস করে। দ্য ফোন ইজ ইন মাই পকেট, এটা ভিতরে বা মধ্যে বোঝাতে বসছে, ফোনটা আমার পকেটের ভিতরে। হি ওয়াজ বর্ন ইন 1998, মনে রাখবেন কোনো মাস বা বছর, আবারও বলছি মান্থ বা ইয়ার, এর আগে ইন প্রেপোজিশন বসে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর and ডিসেম্বর। এনি কাইন্ড অফ মান্থ অর ইয়ার, যে কোনো সালের আগে ইন প্রেপোজিশন বসে, মাস বা সাল।
আর আছে ডে বা ডেট, অর্থাৎ দিন বা তারিখের আগে অন বসে। স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে। ডে বা ডেট, বার বা তারিখের আগে অন বসে। আর মাস বা বছরের আগে ইন বসে। উই প্লে ফুটবল ইন দ্য আফটারনুন, আমরা বিকাল বেলা ফুটবল খেলি। এই যে দা আফটারনুন, দা ইভিনিং, এর আগে অলওয়েজ ইন বসবে। প্লিজ স্পিক ইন ইংলিশ, ইংরেজিতে কথা বলো। এই যে একটা বিভক্তি যুক্ত করছে, ইংরেজিতে কথা বলো। যে কোনো বিষয় বা ভাষা মনে রাখবেন, সাবজেক্ট আর ল্যাঙ্গুয়েজ এর নামের আগে ইন বসে। সাবজেক্ট আর ল্যাঙ্গুয়েজ, ইংলিশ, বাংলা, ম্যাথ, তুমি কোন সাবজেক্টে পড়ো? আই study in English, in political science, in mathematics at University of Dhaka, at University of Rajshahi। অর্থাৎ প্রতিষ্ঠানের নামের আগে যদি আপনি সেখান থেকে বের না হয়ে যান, তাহলে অ্যাট বসাতে হবে। আদারওয়াইজ ফ্রম বসানো হয়, যে আমি এই জায়গা থেকে পাশ করে এসেছি। আই হ্যাভ পাসড মাই গ্রাজুয়েশন অ্যান্ড পোস্ট গ্রাজুয়েশন ফ্রম ইউনিভার্সিটি অফ চিটাগাং। এখানে ফ্রম ব্যবহার করা যায়, বাট রাইট নাও আপনি কোন একটা জায়গায় পড়তেছেন, কোন একটা জায়গায় আছেন, তখন আপনি অ্যাট ব্যবহার করবেন। ঠিক আছে? আর কোনো বিষয়, আবারও বলছি, সাবজেক্ট আর ল্যাঙ্গুয়েজ এর আগে ইন বসবে। তাহলে দে লিভ ইন ঢাকা, অর্থাৎ বড় জায়গার আগে ইন বসে। দ্য ফোন ইজ ইন মাই পকেট, এটা ভিতরে বোঝাতে ইন বসে। হি ওয়াজ বর্ন ইন 1998, সে 1998 সালে জন্মগ্রহণ করেছিল। এই যে সালের আগে ইন বসে। উই প্লে ফুটবল ইন দ্য আফটারনুন, আমরা বিকাল বেলায় মাঠে ফুটবল খেলি। প্লিজ স্পিক ইন ইংলিশ, ইংরেজিতে কথা বলে। অর্থাৎ এখানে হচ্ছে আপনাকে এটা নিজের বুঝে নিতে হবে এই জায়গাগুলো। আপনি যদি ডেভেলপ না করেন, আপনি যদি নিজের সময় না দেন, প্র্যাকটিস না করেন, অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট কখনোই আসবে না। আপনাকে সময় দিতে হবে, আপনাকে প্র্যাকটিস করতে হবে। তাহলেই দেখবেন আপনি বিষয়গুলোকে অনেক ভালোভাবে কভার করতে পারছেন। কোনো তলের উপর স্পর্শ করে কোনো কিছু থাকলে বা নির্দিষ্ট দিন বা তারিখ বোঝাতে অন বসে, এটা তো আমি অলরেডি বললাম। অন সানডে, অন মানডে, অন টিউসডে, ওয়ান ওয়েন্সডে, এরকম। এছাড়া দেখেন, দ্য বুক ইজ অন দ্য টেবল, বইটা টেবিলের উপরে। অর্থাৎ স্পর্শ করে, অবজেক্টকে স্পর্শ করে কোনো কিছু উপরে আছে, এইটা বোঝানোর জন্য অনের ব্যবহার হয়। অবজেক্টকে স্পর্শ না করে উপরে স্থির অবস্থায় থাকলে অ্যাবাভ হয়। আর অবজেক্টকে স্পর্শ করে উপরে চলমান অবস্থায় থাকলে ওভার এর ব্যবহার হয়। অর্থাৎ অন, অ্যাবাভ অ্যান্ড ওভার, এই তিনটা শব্দের অর্থই হচ্ছে উপরে। বাট পার্থক্য হচ্ছে এই, মনে করেন আমি এখন ক্লাস নিচ্ছি, আমার টেবিলের উপর একটা ল্যাপটপ আছে, দ্য ল্যাপটপ ইজ অন মাই টেবল। একটা পানির বোতল আছে, দ্য বোতল অফ ওয়াটার ইজ অন মাই টেবল। একটা মোবাইল আছে, দ্য মোবাইল ইজ অন মাই টেবল। বাট আমার মাথার উপর একটা এসি আছে, এয়ার কন্ডিশন, এটা এক জায়গায় দাঁড়ানো স্থির। বা একটা কারেন্টের বাল্ব আছে, দ্য এসি ইজ অন অ্যাবাভ মাই হেড, দ্য বাল্ব ইজ অ্যাবাভ মাই হেড, দ্য সিলিং ফ্যান ইজ অ্যাবাভ মাই হেড। অর্থাৎ যদি মাথার উপর, এখানে মাথার সাথে তুলনা করছি, এগুলো কোনোটাই আমার মাথাকে টাচ করে নেই, উপরে স্থির অবস্থায় থাকে, তখন অ্যাবাভ। আর উপরে কোনো কিছু চলমান থাকলে ওভারের ব্যবহার হয়। দ্য প্লেন ইজ গোয়িং ওভার দ্য ল্যান্ড, দ্য বার্ডস আর ফ্লাইং ওভার দ্য ট্রি, পাখিগুলো গাছের উপর দিয়ে উঠছে। অর্থাৎ উপরে চলমান অবস্থায় থাকলে ওভার, অবজেক্টকে স্পর্শ না করে উপরে থাকলে অ্যাবাভ, আর অবজেক্টকে স্পর্শ করে উপরে কোনো কিছু থাকলে অন। এছাড়া আহ, বার বা তারিখের আগে অন বসে, যেমন হি ওয়াজ বর্ন ইন 21st February, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইজ অবজার্ভ অন 21st February, দ্য পিকচার ইজ অন দ্য ওয়াল, ছবিটা দেয়ালের উপর ঝোলানো। সি ইউ অন সানডে, তাহলে তারিখ বা দিনের আগে অন বসে, তারিখ বা দিনের আগে অন বসে। এটা আমাকে আগে বুঝতে হবে। দেন অবজেক্টকে স্পর্শ করে কোনো কিছু উপরে আছে, এই জায়গাটাতে অন বসে। আর ইউ অন দা বাস, তুমি কি বাসে আছো? কোনো যানবাহনে থাকলে এই অন অথবা ইনের ব্যবহার করতে হয়। মূলত যে যানবাহন গুলোর ভিতরে স্পেস থাকে, যেমন এই বাস অথবা ট্রেন, সেখানে অনের ব্যবহার হয়। আর যার ভিতরে স্পেস থাকে না, যেমন প্রাইভেট কার অথবা যে গাড়িটাই থাকুক না কেন, ভিতরে বসার বা দাঁড়ানোর কোনো স্পেস নাই, সেখানে ইন বসে। বিশেষ করে দাঁড়ানোর স্পেস নাই, সেখানে ইন বসে। কোনো দিককে গতি, কারো প্রতি বা গন্তব্য বোঝাতে টু প্রেপোজিশনের ব্যবহার হয়। আবারও বলছি, কোন দিকে গতি, আহ কারো প্রতি বা গন্তব্য বোঝাতে, যেমন আই গো টু স্কুল এভরিডে, অর্থাৎ কোন একটা দিকে যাওয়া বোঝাতে মূলত অ্যাজ ইউজুয়াল টু এর ব্যবহার হয়। অথবা কারো কাছে বা কারো প্রতি কিছু দিতে বা নিতে, গিভ দ্য পেন টু হিম, তাকে কলমটি দাও। গিভ দ্য পেন টু হিম। লিসেন টু মি কেয়ারফুলি, হি ট্রাভেল ফ্রম ঢাকা টু সিলেট, সে সিলেট থেকে ঢাকা ভ্রমণ করেছিল। আই ওয়ান্ট টু স্লিপ, আমি ঘুমাতে চাই। এই টুটা প্রেপোজিশন না, এটা মূলত ইনফিনিটিভ টু, টু প্লাস বি অন। সো
কোনো দিকে, আবার বলছি টু মূলত বসে কোন একটা দিকে যাওয়া বোঝাতে। এর সাথে আরেকটা প্রেপোজিশন থাকে টুয়ার্ডস, অর্থাৎ অনির্দিষ্ট কোন দিক বা আনসার্টেন কোন দিকে যাওয়া বোঝাতে ব্যবহৃত হয়। সো আই গো টু স্কুল এভরিডে, আমি প্রতিদিন স্কুলে যাই। গিভ দ্য পেন টু হিম, তাকে কলমটি দাও। লিসেন টু মি কেয়ারফুলি, আই ট্রাভেল ফ্রম ঢাকা টু সিলেট, আই ওয়ান্ট টু স্লিপ। সো এইভাবে টু এর ব্যবহারটা হয়। এরপর হচ্ছে ফর, কোনো কারণে, কোনো কারণ, কারো জন্য বা সময়ের ব্যাপ্তি, পিরিয়ড অফ টাইম বোঝাতে ফর। যেমন দিস গিফট ইজ ফর ইউ, এই উপহারটি তোমার জন্য। দিস গিফট ইজ ফর ইউ, হি হ্যাজ বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স, সে 2 ঘন্টা ধরে অপেক্ষা করছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হি হ্যাজ বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স, সে 2 ঘন্টা ধরে অপেক্ষা করছে। হোয়াট আর ইউ লুকিং ফর, তুমি কি খুঁজছো? হোয়াট আর ইউ লুকিং ফর, তুমি কি খুঁজছো? আই এম সরি ফর মাই মিস্টেক্স, আমি আমার ভুলের জন্য দুঃখিত। ইজ দিস বাস ফর চিটাগাং, এই বাসটি কি চট্টগ্রামের জন্য? তাহলে আমাদের শুধু সেন্টেন্স তৈরি করা শিখলে হবে না, কোশ্চেন তৈরি করতে হবে, অ্যাফার্মেটিভ করতে হবে। কোনো স্থান থেকে, কারোর কাছে থেকে বা সময় শুরু হওয়া বোঝাতে। যেমন হি কেম ফ্রম নেপাল, ফ্রম মানে কি থেকে, সে নেপাল থেকে এসেছিল। তো জাপান থেকে এসেছিল, জাপান থেকে এসেছিল। আই রিসিভড আ লেটার ফ্রম হিম, আমি তার কাছ থেকে একটি চিঠি পেয়েছি, তার কাছ থেকে একটি চিঠি পেয়েছি। দ্য শপ ইজ ওপেন ফ্রম 10 a.m., দোকানটা 10টা থেকে চালু হবে। আপেল সেলস ফ্রম দ্য ট্রি, ফেল ফ্রম দ্য ট্রি, গাছ থেকে আপেল পড়লো। সেভ দ্য ফ্রম, সেভ দ্য ফাইল ফ্রম ডিলেটিং, ফাইলটি ডিলেট হওয়া থেকে বাঁচাও। তো বিষয়টা হচ্ছে এই জায়গাটাতে আপনাকে বুঝতে হবে সঠিক প্রেপোজিশন রিলেটেড ওয়ার্ডটা জেনে তার অর্থটা মনে রাখা বা অর্থটা জানা, তাহলে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। উইথ, কারোর সাথে, কোনো কিছু দিয়ে, বস্তু বা যন্ত্র, কাজ করা বোঝাতে উইথ বসে। আই লিভ উইথ মাই প্যারেন্টস, আমি আমার পিতামাতার সাথে থাকি। কাট দ্য আপেল উইথ দ্য নাইফ, একটি ছুরি দিয়ে আপেলটি কাটো। আর ইউ অ্যাংরি উইথ মি, তুমি কি আমার উপর রেগে আছো? হি রাইটস উইথ আ পেন, সে কলম দিয়ে লেখে। হ্যান্ডেল দ্য গ্লাস উইথ কেয়ার, গ্লাসটি যত্নের সাথে ধরো, যত্নের সাথে ধরো। ওকে। বাই, যাতায়াতের মাধ্যম। পাশে, কারো দ্বারা কাজ হওয়া বা নির্দিষ্ট সময়ের ভিতর কাজ হওয়া করতে বাই বসে। যেমন হি গোস টু অফিস বাই বাস, সিট বাই মি, দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম, সেকেন্ড দ্য রিপোর্ট বাই 5 p.m., সেন্ড দ্য রিপোর্ট, স্টেপ বাই স্টেপ। দেন অফ, অফ এর ব্যবহারটা কোথায় হয়? জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হার। দিস ইজ দ্য হাউস অফ মিস্টার খান, এটা মিস্টার খানের বাড়ি, মানে মিস্টার খান অফ মিস্টার খান, মিস্টার খানের, এটা মিস্টার খানের বাড়ি। মিস্টার খান অফ মিস্টার খান, অফ মানে কি এর, এর ষষ্ঠী বিভক্তি। দ্য কালার অফ দ্য স্কাই ইজ ব্লু, আকাশের রং নীল। দ্য কালার অফ দ্য স্কাই ইজ ব্লু, দ্য রিং ইজ মেড অফ গোল্ড, আংটিটি সোনার তৈরি। গোল্ড মানে সোনা, অফ গোল্ড সোনার। হি ইজ আ ম্যান অফ ওয়ার্ডস, তিনি এক কথার মানুষ। টেক কেয়ার অফ ইউর সেলফ, নিজের যত্ন নাও। সো দিস ইজ দ্য হাউস অফ মিস্টার খান। দ্য কালার অফ দ্য স্কাই ইজ ব্লু, দ্য রিং ইজ মেড অফ গোল্ড, হি ইজ আ ম্যান অফ ওয়ার্ডস, টেক কেয়ার অফ ইউর সেলফ। দেন বিটুইন, দুইয়ের মধ্যে তুলনা করা বা ভাগ করে দেওয়া বোঝাতে বিটুইন বসে। যেমন ডিভাইড দ্য ম্যাঙ্গো বিটুইন দ্য টু ব্রাদার্স, আমটা দুই ভাইয়ের ভিতর ভাগ করে দাও। দেয়ার ইজ নো সিক্রেট বিটুইন আস, আমাদের ভিতরে কোনো সিক্রেট নেই। সিট বিটুইন রাম অ্যান্ড শ্যাম, চুজ বিটুইন টি অ্যান্ড কফি, দ্য ম্যাচ ইজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, খেলাটি ভারত পাকিস্তানের মধ্যে। অ্যামাং, অ্যামাং মানে দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে বোঝাতে ব্যবহৃত হয়। ডিস্ট্রিবিউট দ্য চকলেট অ্যামাং দ্য স্টুডেন্ট, হি ইজ পপুলার অ্যামাং দ্য ভিলেজার, দেয়ার ইজ আ থিপ অ্যামাং আস, I found the book among the piles of paper. Then over, সেই প্রত্যেকটা প্রেপোজিশনের সঠিক ব্যবহার আপনাদেরকে জানতে হবে, আপনাদেরকে শেখার চেষ্টা করতে হবে, আপনাদেরকে নেওয়ার চেষ্টা করতে হবে, কারণ প্রত্যেকটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং প্র্যাকটিক্যাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ক্ষেত্রে অনেক বেশি তারা
আচ্ছা, আপ। এখান থেকে একটু বোঝার চেষ্টা করেন। এখানে কি বলছে দেখেন, উপরের দিকে গতি বা অবস্থা বোঝাতে ব্যবহৃত হয় লুক আপ এট দ্য স্কাই, আকাশের উপরে তাকাও। গো আপ দ্য স্টেয়ার, স্ট্যান্ড আপ, প্রাইস আর গোয়িং আপ, দাম বাড়ছে, লিফট ইওর হ্যান্ড আপ। ওকে, ডাউন নিচের দিকে, সিট ডাউন, দ্য সান ওয়েন্ট ডাউন, ওয়াক ডাউন দ্য স্ট্রিট, খাম ডাউন, রাইট ইট ডাউন। এরপর দেখেন, এই যে মানে প্রেপোজিশন গুলো আপনারা দেখলেন, প্রিপোজিশন রিলেটেড ওয়ার্ড গুলো দেখলেন, এবং এইখানে জাস্ট ওয়ার্ডের ব্যবহার গুলো দেওয়া আছে, কিন্তু এদের উপর প্র্যাকটিক্যাল ক্লাস বা প্র্যাকটিক্যাল প্র্যাকটিসটা আমাদের মেইনলি করতে হবে। এদের উপর যদি আপনি প্র্যাকটিক্যাল প্র্যাকটিসটা না করতে পারেন, তাহলে কখনোই অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা আসবে না। অর্থাৎ প্রেপোজিশনের প্র্যাকটিক্যাল ব্যবহারটা কেমন, এখানে দেখেন, মানে কমপ্লেক্স প্রেপোজিশন বা ফ্রেজাল প্রেপোজিশন গুলো আছে, যেমন অ্যাকর্ডিং টু, বিকজ অফ বা ডিউ টু, ইন ফ্রন্ট অফ, ইন স্পাইট অফ, ইনস্টেড অফ, অন বিহাফ অফ, সো এই ইন কেস অফ, ফর দ্য সেক অফ, এগুলো হচ্ছে ফ্রেজাল ওয়ার্ড। ফ্রেজ কিন্তু প্রেপোজিশন দিয়ে শুরু। সো এগুলোর ব্যবহারটা আমরা এর পরের একটা ক্লাসে আমরা ধারাবাহিকভাবে দেখব, এবং এগুলো দেখার পর স্পোকেন ইংলিশে কিভাবে প্রেপোজিশনের ব্যবহার হয় সেটা দেখতে হবে। যেমন দেখেন, এই জায়গাটাতে কি বলছে, আপনাদের ফোকাস করার মেইন পার্ট, মেইন পয়েন্ট বা মেইন জায়গা হচ্ছে এইটা। কি বলছে দেখেন, স্পোকেন ইংলিশে সাবলীল ভাবে কথা বলার জন্য সিচুয়েশন বা পরিস্থিতি অনুযায়ী প্রেপোজিশন ব্যবহার করাটা সবচেয়ে জরুরি। নিচে বিভিন্ন দৈনন্দিন পরিস্থিতিতে কিভাবে প্রেপোজিশন ব্যবহার করব, অর্থাৎ আমরা ডে টু ডে লাইফে যে ধরনের সেন্টেন্স বা বাক্যগুলো ব্যবহার করি, সেই জায়গাটাতে প্রেপোজিশনকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। বলছে নির্দিষ্ট সময়, যেমন আই ওয়েক আপ অ্যাট 7 AM, আমি সকাল 7টায় ঘুম থেকে উঠি। দিন বোঝাতে অন বসে, লেটস মিট অন ফ্রাইডে, চলো শুক্রবার দেখা করি। মাই বার্থডে ইজ অন 25 মে, আমার জন্মদিন মে মাসের 25 তারিখে। আই উইল গো ইন ডিসেম্বর, আমি ডিসেম্বরে যাব। হি রানস ইন দ্য মর্নিং, সে সকালবেলায় দৌড়ায়। আই ওয়েটেড ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি। আই হ্যাভ লিভড হেয়ার সিন্স 2010, আমি এখানে 2010 সাল থেকে আসি। ফিনিশড ইট বাই 5 PM, 5টার মধ্যে এটা শেষ করো। তাহলে এইগুলো হচ্ছে, আমরা এই ধরনের সেন্টেন্স গুলো আমরা অ্যাজ ইউজুয়াল ব্যবহার করে থাকি। দিজ আর কমন সেন্টেন্সেস, অবস্থান বা জায়গা বোঝাতে, এবং এইগুলো কিন্তু সময় নিয়ে কথা বলার সময় বসে। আর অবস্থান বা জায়গা বোঝাতে আপনি এই প্রেপোজিশন গুলো ইউজ করতে পারেন। যেমন অ্যাট, নির্দিষ্ট স্থানকে ইন্ডিকেট করে। ইন, বদ্ধ জায়গাকে ইন্ডিকেট করে। তলের উপর, সারফেস, যেমন আই অ্যাম অ্যাট দ্য বাস স্টপ, আমি বাস স্টপে আছি। শি ইজ ইন দ্য কিচেন, সে রান্নাঘরে আছে। শি ইজ ইন দ্য কিচেন। দ্য ফাইল ইজ অন ইউর ডেস্ক, ফাইলটি তোমার ডেস্কে আছে। সারফেসের উপর কোনো কিছু থাকে। বিটুইন, সিট বিটুইন রাম অ্যান্ড রহিম। অ্যামাং, ডিভাইড ইট অ্যামাং এভরিওয়ান, ডিভাইড ইট among everyone. In front of, wait in front of the gate, wait in front of the gate. My office is next to the bank, beside to বা next to, my office is next to the bank. যাতায়াত বা ভ্রমণ বোঝাতে, অর্থাৎ এই যাতায়াত বা ভ্রমণ রিলেটেড প্রেপোজিশন গুলো আমাকে একটু বুঝতে হবে। মানে আমরা যে সেন্টেন্স গুলো ব্যবহার করি, প্রত্যেকটা সেন্টেন্সে আপনি প্রেপোজিশনের ব্যবহার দেখবেন। আই এম অন দ্য বাস বা ট্রেন অথবা প্লেন। গেট ইন দ্য কার, get in the car. I go to work by bus. I go there on foot. Get off the train now. Get out of the taxi. Out of, গাড়ি থেকে নামা। মনের ভাব বা আবেগ প্রকাশের ক্ষেত্রে এই ধরনের সেন্টেন্স আমরা ব্যবহার করি। যেমন আই এম গুড অ্যাট কুকিং, আমি রান্নায় দক্ষ। আর ইউ ইন্টারেস্টেড ইন মিউজিক, আপনি কি মিউজিকে ইন্টারেস্টেড বা আগ্রহী। আই এম অ্যাফ্রেড অফ ডগস, ডোন্ট বি এংরি উইথ মি। হি ইজ এংরি অ্যাবাউট দ্য ডিলে। আই এম proud of you. I'm proud of you. I am bored with this job. আমি এই চাকরি নিয়ে বিরক্ত। অর্থাৎ প্রেপোজিশন রিলেটেড ওয়ার্ড গুলোর অর্থটা আগে জানেন, একটু প্র্যাকটিস করেন, তারপর দেখবেন আপনারা নিজেরাই এই বিষয়গুলোকে অনেক ভালোভাবে ডেভেলপ করতে পারছেন। অফিস বা কাজের ক্ষেত্রে যে প্রেপোজিশন গুলো আমরা ব্যবহার করি, যেমন হু ইজ ইন চার্জ অফ দিস টিম, লেটস টক অ্যাবাউট দ্য প্রজেক্ট, আই এগ্রি উইথ ইউ, ইট ডিপেন্ডস অন দ্য বাজেট, did you apply for the job? Congratulate on your success.
স্পোকেন ইংলিশে কিছু কমন মিস্টেক আছে যেগুলো আমরা করি, যেমন ডিসকাস অ্যাবাউট পলিটিক্স, ডিসকাস পলিটিক্স হবে, অ্যাবাউট বসে না, এটা রিডান্ডেন্সি। ম্যারিড টু হিম হবে, উইথ হিম হয় না। আই এম গুড অ্যাট ইংলিশ হয়, ইন ইংলিশ হয় না। লিসেন টু মি হয়, ওয়েট হিজ রিটার্ন, ওয়েট ফর হিজ রিটার্ন এরকম হয়। তো যাই হোক, এগুলো আমরা ধারাবাহিকভাবে দেখবো। আগামীকাল আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা গ্রুপ ভার্ব নিয়ে কথা বলবো, তখন এগুলো আমি দেখাবো। আজকের এই ক্লাসে আমার আরেকটা পার্ট হচ্ছে, আমি আপনাদের আমার এই বইটার 120 মোস্ট স্পোকেন রুলস অ্যান্ড স্ট্রাকচারের একটা পিডিএফ ফাইল আমি দিয়েছিলাম, এবং আপনাদেরকে আমি সেটা প্র্যাকটিস করতে বলেছিলাম। 100+ ইম্পর্টেন্ট স্পোকেন রুলস এর যে পিডিএফটা ছিল। তো এইটা আপনারা প্র্যাকটিস যদি না করেন তাহলে কিন্তু ডেভেলপমেন্ট আসবে না। আমি আপনাদের আলাদা করে পিডিএফ পাঠিয়ে দিয়েছিলাম। এখানে 10টা করে সেন্টেন্স দেওয়া আছে, প্রত্যেকটা রুলস বা স্ট্রাকচারের আন্ডারে একটা করে কনভারসেশন দেওয়া আছে, এবং একটা ছোট সেলফ টেস্ট দেওয়া আছে 7টি সেন্টেন্সের, যেটা আপনাদের নিজেদের করতে হবে। তো আমি প্রথম 4টা আপনাদেরকে করিয়েছিলাম বা দেখিয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা? মনে আছে আপনাদের? প্রথম 4টা কিন্তু আমি এখান থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম না? তো আপনারা কি নিজেরা কেউ প্র্যাকটিস করছিলেন এটা থেকে? নিজেরা ট্রান্সলেট করার চেষ্টা করেছেন? গুড। যদি করেন তাহলে ভালো, আমি এগুলোর উপর নিব, অর্থাৎ আর একটা ক্লাস নিয়েই আমি প্র্যাকটিক্যাল স্পোকেনের ক্লাস শুরু করব, এবং আপনাদের আমি কনভারসেশন গ্রুপ বা হোমওয়ার্ক সাবমিটের গ্রুপ করে দিব। ঠিক আছে, স্পোকেনের ক্লাসটা শুরু করলে জাস্ট আর একটা দিন একটু আপনারা কষ্ট করবেন, ওয়েট করবেন, তারপর থেকে আপনারা সবকিছুই দিতে পারবেন, আর এই টাস্ক গুলো আমাকে দেখাতে হবে। তো আজকে আমি আলোচনা করছি স্পোকেন রুলস 05, আই উইশ আই কুড। অর্থ হচ্ছে আমি যদি পারতাম। দেখেন, এটা খুবই ব্যবহৃত একটা রুলস। আই উইশ আই কুড প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। আমি যদি পৃথিবীটা ঘুরে দেখতে পারতাম, আই উইশ আই কুড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, আই উইশ আই কুড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। আমি যদি অনর্গল ইংরেজি বলতে পারতাম, আই উইশ আই কুড স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, আই উইশ আই কুড স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। আমি যদি অনর্গল ইংরেজি বলতে পারতাম, আহ আমি যদি শৈশবে ফিরে যেতে পারতাম, আই উইশ আই কুড গো ব্যাক টু মাই চাইল্ডহুড, আই উইশ আই কুড গো ব্যাক টু মাই চাইল্ডহুড। আমি যদি তাকে সত্যিটা বলতে পারতাম, আমি যদি তাকে সত্যিটা বলতে পারতাম, আই উইশ আই কুড টেল হিম দ্য ট্রুথ, আই উইশ আই কুড টেল হিম দ্য ট্রুথ। আমি যদি একটি নতুন গাড়ি কিনতে পারতাম, আই উইশ আই কুড বাই আ নিউ কার, আই উইশ আই কুড বাই আ নিউ কার। আমি যদি সমস্যাটি সমাধান করতে পারতাম, আই উইশ আই কুড সলভ দ্য প্রবলেম, আই উইশ আই কুড সলভ দ্য প্রবলেম। আমি যদি তোমার সাথে যেতে পারতাম, আই উইশ আই কুড গো উইথ ইউ, আই উইশ আই কুড গো উইথ ইউ, আই উইশ আই কুড গো উইথ ইউ, আই কুড গো উইথ ইউ। আমি যদি একজন ভালো গায়ক হতে পারতাম, আই উইশ আই কুড বি আ গুড সিঙ্গার, আই উইশ আই কুড বি আ গুড সিঙ্গার। আমি যদি আমার মা বাবার স্বপ্ন পূরণ করতে পারতাম, আই উইশ আই কুড বি আই কুড ফুলফিল মাই প্যারেন্টস ড্রিম, আই উইশ আই কুড ফুলফিল মাই প্যারেন্টস ড্রিম। আমি যদি গরিবদের সাহায্য করতে পারতাম, আই উইশ আই কুড হেল্প দ্য পোর। দুই বন্ধুর মধ্যে তাদের ইচ্ছা এবং আকাঙ্ক্ষা নিয়ে একটা কনভারসেশন হচ্ছে, অর্থাৎ আই উইশ আই কুড কে শুধু সেন্টেন্সের ভিতর সীমাবদ্ধ না রেখে প্র্যাকটিক্যাল স্পোকেন প্র্যাকটিস করানোর জন্য এই কনভারসেশন আকারে দেওয়া। যেমন আয়ান অ্যান্ড সিয়াম, দুজনের ভিতর কথোপকথন হচ্ছে। আয়ান বলছে, আই উইশ আই কুড স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি লাইক ইউ। আমি যদি তোমার মতো ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারতাম। সিএম বলছে, ইউ ক্যান, আই উইশ আই কুড হেল্প ইউ প্র্যাকটিস এভরি ডে, এভরি ডে। আমি বলছে, আই উইশ আই কুড ম্যানেজ মোর টাইম ফর স্টাডিং। হ্যাঁ। সিএম বলছে, আই উইশ আই কুড বাই আ নিউ ল্যাপটপ টু লার্ন ফ্রিল্যান্সিং। আমি যদি শেখার জন্য একটি নতুন ল্যাপটপ কিনতে পারতাম। আয়ন বলছে, মি টু, আই উইশ আই কুড ট্রাভেল দ্য হোল ওয়ার্ল্ড। আমি যদি সারা বিশ্ব ভ্রমণে যেতে পারতাম, আমিও। মি টু, আই উইশ আই কুড ট্রাভেল দ্য হোল ওয়ার্ল্ড। আমি যদি সারা বিশ্ব ভ্রমণে যেতে পারতাম। দেন বলছে, আই উইশ আই কুড আর্ন আ লট অফ মানি টু ট্রাভেল। আমি যদি ভ্রমণের জন্য অনেক টাকা আয় করতে পারতাম, আই উইশ আই কুড আর্ন আ লট অফ মানি টু ট্রাভেল। আমি যদি ভ্রমণের জন্য অনেক টাকা আয় করতে পারতাম। আয়ন বলছে, আই উইশ আই কুড
কুক ডিলিশিয়াস ফুড ফর আওয়ার জার্নি। আমি যদি আমাদের ভ্রমণের জন্য সুস্বাদু খাবার রান্না করতে পারতাম। সিএম বলছে আই উইশ আই কুড প্লে দ্য গিটার অ্যারাউন্ড দ্য ক্যাম্প ফায়ার। আমি যদি ক্যাম্প ফায়ারের পাশে গিটার বাজাতে পারতাম। এনিওয়ে আই উইশ আই কুড অ্যাটেন্ড দ্য ক্লাসরুম বাট আই এম সিক, গেট ওয়েল সুন, আই উইশ আই কুড কিউর ইউ রাইট নাও। সো এইভাবে এগুলো দেওয়া আছে, আপনারা নিজেরা একটু দেখবেন, একটু প্র্যাকটিস করবেন। দেন সেলফ টেস্টের জন্য কয়েকটা সেন্টেন্স দেওয়া আছে, যেমন আমি যদি সমাজের জন্য ভূমিকা রাখতে পারতাম, আই উইশ আই কুড কিপ অ্যান ইম্পর্টেন্ট রোল ফর দ্য সোসাইটি। আমি যদি সুস্বাস্থ্য বজায় রাখতে পারতাম, আমি যদি সুস্বাস্থ্য বজায় রাখতে পারতাম, আই উইশ আই কুড মেনটেন মাই গুড হেলথ। আমি যদি ভালো মানুষ হতে পারতাম, আই উইশ আই কুড বি আ গুড হিউম্যান বিং। আই উইশ আই কুড বি আ গুড হিউম্যান বিং। আমি যদি ধূমপান ছেড়ে দিতে পারতাম, আই উইশ আই কুড গিভ আপ স্মোকিং। আই কুড গিভ আপ স্মোকিং। আমি যদি কাজটা সঠিকভাবে করতে পারতাম, আই উইশ আমি যদি দেশের রাষ্ট্রপতি হতে পারতাম, আই উইশ আই কুড বি দ্য প্রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি। আমি যদি তাকে সত্যি কথাটা বলতে পারতাম, আই উইশ আই কুড টেল হিম দ্য ট্রুথ। আই উইশ আই কুড টেল হিম দ্য ট্রুথ। সো এইভাবে আই উইশ আই কুড এর ব্যবহার করে আপনি সেন্টেন্স তৈরি করতে পারেন। দেন ইউজ টু, পড়তাম, যেতাম, খেতাম ইত্যাদি। আমি প্রতিদিন সকালে হাঁটতাম। আই ইউজ টু ওয়াক এভরি মর্নিং। সে ধূমপান করতো কিন্তু এখন করে না। হি ইউজ টু স্মোক বাট নট এনিমোর। উই ইউজ টু গো টু স্কুল টুগেদার। মিনা ছোটবেলায় অনেক খেলনা দিয়ে খেলতো। মিনা ইউজ টু প্লে উইথ মেনি টয়েস ইন হার চাইল্ডহুড। আমি আগে আগে প্রচুর বই পড়তাম। আই ইউজ টু রিড আ লট অফ বুকস। তারা রবিবার ক্রিকেট খেলতো। দে ইউজ টু প্লে ক্রিকেট এভরি সানডে। বাবা আমাদের মজার গল্প শোনাতেন। ফাদার ইউজ টু টেল আস ফানি স্টোরিজ। ইউজ টু দিয়ে একটা কনভারসেশন এখানে আছে। হাসান এবং কামাল দুইজনের ভিতর কথোপকথন হচ্ছে। হাসান বলছে আই ইউজ টু প্লে ক্রিকেট এভরি আফটারনুন ইন মাই চাইল্ডহুড। হ্যাঁ, ছোটবেলায় আমি প্রতিদিন বিকালে ক্রিকেট খেলতাম। ইয়েস অ্যান্ড উই ইউজ টু সুইম ইন দ্য রিভার পন্ড। হ্যাঁ, এবং আমরা গ্রামের পাশে সাঁতার কাটতাম। উই ইউজ টু সুইম। দেন হাসান বলছে আওয়ার গ্র্যান্ড ফাদার ইউজ টু টেল আস বেড টাইম স্টোরিজ। I remember, I remember. I used to eat a lot of sweet back then. Hasan also, did you used to watch cartoon one? Yes, I understood to watch. I used to watch Tom and Jerry all the time. Hasan also, father used to bring toys for us every Friday. Mother used to cook my favorite biryani. Also, mother used to cook my favorite biryani. I didn't used to like vegetable, but I do. We used to be so careful, carefree and happy. Then self test. আমি পবিত্র কোরআন তেলাওয়াতের চেষ্টা করতাম। আই রিসাইটেড, আপনি সাবজেক্টের ভার্বটা দেন। সে আমাকে অনেক সাহায্য করতো। হি ইউজ টু হেল্প মি। হি ইউজ টু হেল্প মি মোর। আমি নদীতে গোসল করতাম। আই ইউজ টু স্লিপ ইন দ্য রিভার। তারা প্রতিদিন গান শুনতো। দে ইউজ টু লিসেন মিউজিক। করিম এবং রহিম একসাথে স্কুলে ঘুরতো। আমি আগে চা পান করতাম না। এই সেন্টেন্স গুলো আপনাদের করতে হবে। আপনারা যদি ট্রান্সলেট করতে সক্ষম হন, তাহলে এই জায়গাটাতে অনেকভাবে একটা ভালো ডেভেলপমেন্ট আপনারা পাবেন। আপনাদেরই কাজ করতে হবে, আপনাদেরই ডেভেলপ করতে হবে, আপনাদের করতে হবে। দেখেন 8 নাম্বার দেখেন। হ্যাভিং মানে সমস্যা হচ্ছে এরকম বোঝায় বা হয়েছে। যেমন আমার ইন্টারনেট সংযোগ নিয়ে সমস্যা হচ্ছে। আই এম হ্যাভিং প্রবলেম উইথ মাই ইন্টারনেট কানেকশন। আমি ইংরেজি বুঝতে সমস্যা হচ্ছে, তার ইংরেজি বুঝতে সমস্যা হচ্ছে। হি ইজ হ্যাভিং প্রবলেম আন্ডারস্ট্যান্ডিং ইংলিশ। হি ইজ হ্যাভিং প্রবলেম আন্ডারস্ট্যান্ডিং ইংলিশ।
আমার গাড়িটি নিয়ে সমস্যা হচ্ছে। আই এম হ্যাভিং আ প্রবলেম উইথ মাই কার। তোমার কি ঘুমাতে সমস্যা হচ্ছে? আর ইউ হ্যাভিং আ প্রবলেম উইথ স্লিপিং? আর ইউ হ্যাভিং আ প্রবলেম উইথ স্লিপিং? আমাদের নতুন প্রজেক্ট নিয়ে সমস্যা হচ্ছে। উই আর হ্যাভিং প্রবলেমস উইথ দ্য নিউ প্রজেক্ট। উই আর হ্যাভিং প্রবলেমস উইথ দ্য নিউ প্রজেক্ট। দেন হ্যাভিং প্লাস ভি থ্রি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা হচ্ছে একটা কাজ করেই আরেকটা কাজ কমপ্লিট করা। হ্যাভিং প্লাস ভি থ্রি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন হ্যাভিং ফিনিশ দ্য ওয়ার্ক আই উইল গো হোম। অর্থাৎ কাজটা শেষ করেই আমি বাড়ি যাব। হ্যাভিং ফিনিশ দ্য ওয়ার্ক I will go home. Having heard the news, she started crying. খবরটা শুনেই সে কান্না করলো। Having heard the news, she started crying. She started crying. Having eaten rice, ভাত খেয়ে I will sit down today. হ্যাঁ, তাকে দেখে আমি চিনতে পারলাম। Having seen him, I recognized him. Having seen, I recognized him. 10 টিকিট কেটেই আমরা ট্রেনে উঠলাম। Having bought the ticket, we boarded the train. Then রিনা অ্যান্ড সুমা দুইজনের ভিতর কথোপকথন হচ্ছে। রিনা বলছে আই এম হ্যাভিং প্রবলেম উইথ মাই ল্যাপটপ টুডে। সুমা বলছে আর ইউ হ্যাভিং প্রবলেম কানেক্টিং টু দ্য ইন্টারনেট? ইয়েস, অলসো আই এম হ্যাভিং প্রবলেম টাইপিং অন দ্য কিবোর্ড। হ্যাভিং সিন দ্য ইস্যু ইউ শুড কল আ মেকানিক। রিনা বলছে আই হ্যাভিং রিপেয়ার্ড দ্য ল্যাপটপ উইল কমপ্লিট দ্য নলেজ। সুমা বলছে গুড, আই এম হ্যাভিং প্রবলেম উইথ মাই স্লিপ লেটলি। রিনা রিয়েলি, আই এম হ্যাভিং প্রবলেম ওয়াকিং আপ আর্লি। সুমা হ্যাভিং ইটেন ডিনার উই শুড গো ফর ওয়াক। রাইট হ্যাভিং ফিনিশড মাই হোমওয়ার্ক। গ্রিন হ্যাভিং হার্ড দিস আই এম ফিলিং হ্যাপি। এখানে 7টি সেন্টেন্স আছে আপনার সেলফ টেস্টের জন্য এই হ্যাভিং দিয়ে, যেগুলো আপনাদের প্র্যাকটিস করতে হবে। যেমন আমি আমার বাইকটি নিয়ে সমস্যায় পড়ছি, তাহলে এটা কি হবে? আই এম হ্যাভিং প্রবলেম উইথ মাই বাইক। আমার মোবাইল দিয়ে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে সমস্যা হচ্ছে। ইংলিশ কি হবে জানেন? আই এম হ্যাভিং প্রবলেম টু ভেরিফাই মাই অ্যাকাউন্ট উইথ মোবাইল। বলেন তো কি বললাম? আই রিপিট ইট। আই এম হ্যাভিং প্রবলেম টু ভেরিফাই মাই মোবাইল। আমার মোবাইলটা অ্যাকাউন্ট ভেরিফাই করতে সমস্যা হচ্ছে। আই এম হ্যাভিং প্রবলেম টু ভেরিফাই মাই মোবাইল, টু ভেরিফাই মাই অ্যাকাউন্ট উইথ মোবাইল, টু ভেরিফাই মাই অ্যাকাউন্ট উইথ মোবাইল। আমার ইংরেজি বুঝতে সমস্যা হচ্ছে। আই এম হ্যাভিং প্রবলেম আন্ডারস্ট্যান্ডিং ইংলিশ। আই এম হ্যাভিং প্রবলেম আন্ডারস্ট্যান্ডিং ইংলিশ। এখানে হচ্ছে ওই যে ভার্বের পাস্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার করছে। যেমন কম্পিউটার শিখেই আমি আমেরিকা যাব। আই উইল হ্যাভ gone to America having learned computer. Sorry, having learned computer, I will go to America. Having learned computer, I will go to America. এ মাসের বেতন পেয়েই আমি একটি মোবাইল কিনবো। Having got salary in this month, I will buy a mobile. Having bought salary in this month, I will buy a mobile. ঘরটা পরিষ্কার করেই তোমাকে কল করব। Having cleaned the room, I will call you. Having cleaned the room, I will call you. আমাকে দেখেই বাচ্চারা দৌড়ে পালালো। Having seen me, the kids ran away. Having seen me, the kids run away. আমাকে দেখেই বাচ্চারা দৌড়ে পালালো। তো এগুলো হচ্ছে আর কি, আপনাদের একটু ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, ভালোভাবে ডেভেলপ করতে হবে, ভালোভাবে দেখতে হবে। তাহলে আমি এটার নতুন যে ফাইলটা আছে আমি পাঠিয়ে দিব। আর প্রেপোজিশনের আরেকটা ফাইল দিব। প্রেপোজিশনের উপর আর 2টা ক্লাস থাকবে। এই 2টা ক্লাস কমপ্লিট করে আপনারা প্র্যাকটিক্যাল স্পোকেন ক্লাসের ভিতর মুভ করতে পারবেন, যেতে পারবেন, প্র্যাকটিক্যালি সবকিছু ডেভেলপ করতে পারবেন। তার আগে এই প্রেপোজিশনটা শিখতে হবে, এবং এই যে 120 স্পোকেন রুলস, এগুলো আমরা ধারাবাহিকভাবে প্র্যাকটিস করবো। যারা করেন না বা করেননি, করার চেষ্টা করবেন। আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। No, আচ্ছা স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার, তাহলে এগুলো একটু আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? প্রত্যেকে আমি অনুরোধ করব, প্রত্যেকেই
প্রেপোজিশনের সঠিক ব্যবহার যেটা আছে সেইটা, এবং এই 120 রুলস থেকে 4 থেকে 8 পর্যন্ত একটু প্র্যাকটিস করবেন। আর প্রেপোজিশনের ক্লাস কখন করবো? আর প্রেপোজিশনের ক্লাস শেষ হলেই আমি আপনাদের হচ্ছে ইয়ে দিয়ে দিব, কনভারসেশন গ্রুপ দিয়ে দিব, এবং আপনাদের স্পিকিং প্র্যাকটিস করতে হবে। স্পিকিং এর ক্লাসগুলো শুরু করব জাস্ট এই একটা টপিক শেষ হলে। সবকিছু ধারাবাহিকভাবে আপনাদের করতে হবে। সো দ্যাটস অল ফর টুডে। আপনারা ভালো থাকেন। আর নেক্সট ক্লাসের আগে এগুলো যেন আপনারা প্রত্যেকটা বিষয়ের উপর প্রিপারেশন নিয়ে আসবেন। ও আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে প্রেপোজিশনের উপর আমি যে ফ্রি ক্লাসটি নিয়েছিলাম যখন ফ্রি কোর্সের, ওই ক্লাসটিও আপনাদের একটু দেখতে হবে, কারণ ওইখানে ওইটার আমি একদম খুঁটিনাটি আলোচনা করেছিলাম। এখানে আমি সেইগুলো আলোচনা আজকে করিনি, আজকে জাস্ট প্রেপোজিশন রিলেটেড ওয়ার্ড গুলো দেখাইছি এবং ব্যবহার দেখাইছি। ভিতরের আলোচনা এই জন্য করিনি, যখন আমি প্যাসেজ অ্যানালাইসিস করব প্রেপোজিশনের প্র্যাকটিক্যাল ব্যবহারের জন্য, তখন সেগুলো আমি পড়াবো বা দেখাবো। আবারও বলছি, প্যাসেজ অ্যানালাইসিস করব প্রেপোজিশনের প্র্যাকটিক্যাল ব্যবহারের জন্য। তো তখন ওই খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আমি অ্যানালাইসিস করতে পারি না। আলোচনা করব। ঠিক আছে? তো আমি অনুরোধ করছি প্রত্যেকে একটু এগুলো ভালোভাবে দেখেন, বোঝার চেষ্টা করেন, নেওয়ার চেষ্টা করেন। ঠিক আছে? আজ হচ্ছে সপ্তম ক্লাস, আমি আবারও বলছি, গ্রামারের সপ্তম ক্লাস। আগামীকাল অষ্টম ক্লাস। আর আগামী ক্লাসটা হলে পরশুদিন থেকে একদম ফার্স্ট ক্লাস শুরু হবে। মনে রাখবেন, স্পোকেনের স্পোকেন ইংলিশের ক্লাসগুলো ধারাবাহিকভাবে প্রথম থেকে করবেন। আর গ্রামারের ক্লাসগুলো যারা মিস করেছেন বা করতে পারেননি, তারা রেকর্ডেড ক্লাসগুলো একটু দেখে নিবেন। বেসিক গ্রামারের যে ক্লাসগুলো আছে শুরু থেকে, অর্থাৎ পার্টস অফ স্পিচ থেকে শুরু করে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এগুলো একটু দেখে ফেলবেন। আর স্পোকেনের ক্লাসগুলো আগামী পরশুদিন থেকে আমরা শুরু করব ইনশাল্লাহ। আর আহ, তার আগে প্রেপোজিশন সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট আমাদের নিতে হবে, আমাদের রাখতে হবে। আর এর পাশাপাশি ধারাবাহিকভাবে এই যে 120 স্পোকেন রুলস গুলো আমি দেখাচ্ছি, এইটাও আপনাদের প্র্যাকটিসে রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে। আপনারা যদি এই পড়াগুলো কমপ্লিট না করেন, তাহলে কিন্তু আপনারা পিছায় পড়বেন। প্রত্যেকে চেষ্টা করবেন অ্যাটলিস্ট 20 বা 30 মিনিট টাইম বের করে ক্লাসগুলো করা। ঠিক আছে? তাহলে ভালো থাকেন। থ্যাংক ইউ, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। গুড নাইট, আল্লাহ হাফেজ। You're also fixed.